দ্রুতই আসবে করোনা টিকা, শুরুতেই পাবেন স্বাস্থ্যকর্মী সহ সম্মুখ যোদ্ধারা। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী, দেশে অনুমোদন পেল অক্সফোর্ডের ভ্যাকসিন। রাজধানীতে হাজার হাজার গ্রাহকের ইন্টারনেট ও কেবল সংযোগ কেটে তার অপসারণ, বেঁধে দেওয়ার সময়ে না সরানোর কারণেই অভিযান, অজুহাত সিটি কর্পোরেশনের। অন্য প্রসঙ্গ, বাংলাদেশে দ্রুত করোনা টিকা আসবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুরুতেই ভ্যাকসিন পাবেন স্বাস্থ্যকর্মী ও সম্মুখ যোদ্ধারা। আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদে 2 বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি একথা বলেন। এ সময় দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান তুলে সরকার প্রধান বলেন, উন্নয়নের পথে সব বাধা দূর করা হবে। 30 মিনিটের ভাষণে টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং ভবিষ্যতের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এই মহামারী নিয়ন্ত্রণে রাখার। আশার কথা, বিভিন্ন দেশে কোভিড-19-এর টিকা প্রদান শুরু হয়েছে। বাংলাদেশেও আমরা দ্রুত টিকা নিয়ে আসার সব ধরনের চেষ্টা করছি। টিকা আসার পরপরই চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সম্মুখ সারির যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদান করা হবে। করোনা ভাইরাস মহামারী ইতিমধ্যেই বিশ্ব অর্থনীতিতে এক গভীর ক্ষতের সৃষ্টি করেছে। অনেক দেশের অর্থনীতিতে স্থবিরতা নেমে এসেছে। বাংলাদেশের অর্থনীতিও ক্ষতির মুখে পড়েছে। তবে বিভিন্ন নীতি সহায়তা এবং বিভিন্ন উদারনৈতিক আর্থিক প্রণোদনা প্যাকেজ প্রদানের মাধ্যমে আমরা অর্থনীতির চাকাকে সচল রাখার চেষ্টা করে যাচ্ছি। এখন পর্যন্ত আমরা 1,21,000 কোটি টাকার বিভিন্ন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছি, যা মোট জিডিপির 4.3%। পরিস্থিতি বিবেচনা করে আমরা সে প্রক্রিয়া এখনও অব্যাহত রেখেছি। বিভিন্ন শ্রেণী পেশা প্রায় 2.5 কোটি প্রান্তিক জনগোষ্ঠীকে আমরা নগদ অর্থসহ বিভিন্ন সহায়তার আওতায় এনেছি। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বৃদ্ধি করা হয়েছে। গত অর্থবছরে আমাদের জিডিপি 5.24% হারে বৃদ্ধি পেয়েছে। আমাদের প্রাক্কলন অনুযায়ী এবছর জিডিপির প্রবৃদ্ধি হার দাঁড়াবে 7.4%। আমি অত্যন্ত আনন্দিত যে দেশবাসী এই দুঃসময়ে আমার এবং আমার সরকারের পাশে ছিলেন এবং আপনারা আমাদের এই দুর্যোগ মোকাবেলায় সর্বাত্মক সহযোগিতা দিয়েছেন। এ ধরনের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ভবিষ্যতেও আপনাদের পাশে পাব, এই আশাবাদ ব্যক্ত করছি। বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়ক বেয়ে দুর্বার গতিতে ধাবিত হচ্ছে, তা যেন কোনোভাবেই বাধাগ্রস্ত হতে না পারে, সেদিকে আপনাদের সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। উন্নয়নের পথে সকল প্রতিবন্ধকতা দূর করতে আমরা বদ্ধপরিকর। কিছু অসাধু মানুষ নানা কৌশলে জনগণের সম্পদ কুক্ষিগত করার অপচেষ্টায় লিপ্ত থাকে। আমরা দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি। দুর্নীতিবাজ যে দলেরই হোক আর যত শক্তিশালী হোক, তাদের ছাড় দেওয়া হচ্ছে না এবং হবে না। এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করছে। আইনের শাসন সমুন্নত রেখে মানুষের নাগরিক এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে যা যা প্রয়োজন আমরা তা করব। জরুরি ভিত্তিতে ভারতীয় প্রতিষ্ঠান সেরামের তৈরি অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন বাংলাদেশে প্রয়োগের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। সময় সংবাদকে এই তথ্য নিশ্চিত করেছেন অধিদপ্তরের উপপরিচালক সালাহ উদ্দিন। এর আগে গত 5 জানুয়ারি সেরাম ইনস্টিটিউটের টিকা আমদানির অনুমোদন দিয়েছিল সংস্থাটি। ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দেওয়া হয়েছে ইম্পোর্ট করার জন্য। আমদানি করে সেটা ব্যবহার করতে পারবে এবং এটা পরবর্তীতেও ইম্পোর্ট করতে পারবে, এই জন্য দেওয়া হচ্ছে। ভারত থেকে ভ্যাকসিন রপ্তানিতে কোনো বাধা না থাকলেও তা কবে রপ্তানি করা হবে তা উৎপাদনের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, প্রতিবেশী দেশের মানুষ কবে এ ভ্যাকসিন পাবেন তা এখনও সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়। Not one of them has said any such thing about a ban on exports. Nobody said a ban on exports. Now I don't know why this picked up like this. ভারতের সরকার বা অন্য কেউ সেখানে উৎপাদিত করোনা ভ্যাকসিন রপ্তানির উপর নিষেধাজ্ঞা দেয়নি। ফলে ভ্যাকসিন রপ্তানিতে কোনো বাধা নেই। তাই ভারতীয় জনগণের পাশাপাশি প্রতিবেশী দেশের মানুষও গুরুত্ব পাবে। তবে কবে থেকে ভ্যাকসিন রপ্তানি হবে তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। ভ্যাকসিন কতটা উৎপাদন করা যাবে তার উপরই নির্ভর করবে রপ্তানি।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে আগামী মাসের প্রথম সপ্তাহেই দেশে কোভিড ভ্যাকসিন পৌঁছাবে। এখন টিকা সংরক্ষণ ও প্রয়োগের প্রশিক্ষণেই জোর দেওয়া হচ্ছে। তবে টিকা পাওয়ার ক্ষেত্রে কারা অগ্রাধিকার পাবেন সেই তালিকা এখনও চূড়ান্ত হয়নি। মুজাহিদ শুভর রিপোর্ট। বিশ্বের বিভিন্ন দেশে চলছে কোভিড ভ্যাকসিনের প্রয়োগ। বাংলাদেশে এখনও টিকা পৌঁছানোর অপেক্ষা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই টিকা পাবার আশ্বাস দিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার সেব্রিনা ফ্লোরা। যাদের আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি, যাদের মাধ্যমে সংক্রমণটা ছড়িয়ে পড়ার আশঙ্কা বেশি, এই গ্রুপটাকে আমরা আইডেন্টিফাই করছি, পর্যায়ক্রমে যাবে। আর দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যাদের মধ্যে সংক্রমণ হলে জটিলতা অথবা মৃত্যু ঝুঁকি বেশি, সেই গ্রুপটাকে আমরা দিব। এভাবে আমাদের ক্রাইটেরিয়া ঠিক করা হয়েছে। আমরা আশা করি আমরা ফেব্রুয়ারি মাস থেকে টিকা পেয়ে যাব। হাতে সময় কম থাকায় এখন টিকা সংরক্ষণ ও প্রয়োগে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ নিয়ে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। হামের টিকা দেয়া শেষ হলেই জেলা উপজেলার সংরক্ষণাগারে রাখা হবে কোভিড টিকা। তবে প্রশিক্ষণ চলমান থাকলেও মহড়া বাকি রয়েছে বলে জানিয়েছেন কোভিড-19 টিকা বিতরণ কমিটির সদস্য ডাক্তার মুশতাক আহমেদ। পেপার ওয়ার্ক অনুযায়ী মাইক্রো প্ল্যানিং হচ্ছে, অর্থাৎ যেই যে সেন্টার দেওয়া হবে, কতজন দেবে, কবে কবে কে আসবে, সেসব পরিকল্পনা করা হচ্ছে। যে কোন কোন সিরিয়াল কার্ড আছে তাদের রেজিস্ট্রেশনগুলো, তালিকাগুলো করা হচ্ছে। এগুলো আবার ডিজিটালি রেজিস্টার করতে হবে। আমাদের যারা দীর্ঘদিন ধরে টিকা দেন, আমাদের স্বাস্থ্য সহকারী থেকে শুরু করে অন্যান্য যারা, তাদেরকে একটু রিফ্রেশার দিলে বা সামান্য কিছু ওরিয়েন্টেশন করলেই যথেষ্ট, তারা এটা সুচারুরূপে করতে পারবে। এদিকে টিকা পাবার ক্ষেত্রে অগ্রাধিকার কারা পাবেন তাদের তালিকা চূড়ান্ত হয়নি এখনো। তবে প্রথম মাসে 25 লাখ টিকা পাওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যকর্মী, 80 বছরের বেশি বিভিন্ন রোগে আক্রান্তরা অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে, 1 জুলাই থেকে অবৈধ ও নকল মোবাইল হ্যান্ডসেট বন্ধের কাজ শুরু, সুযোগ থাকছে নিবন্ধনের, জানালেন বিটিআরসি চেয়ারম্যান। কৃষকের উৎপাদিত ফসল মাঠ থেকে ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত দাম বেড়ে যায় কয়েক গুণ। কেন? শুধু পরিবহনের খরচ কি এত দাম বাড়াতে পারে? সময় সংবাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে পথে পথে চাঁদাবাজির ঘটনা। এমন দুর্নীতি আর লাগামহীন বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের পরামর্শ অর্থনীতিবিদদের। অনুসন্ধান শাতিলা শারমিনের, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মিজানুর রহমান। কৃষকের ঘামে ফলে সোনার ফসল। ফসল তোলার সময় কৃষক পরিবারের সদস্যদের খাটতে হয় হাড় ভাঙা খাটুনি। সবাই মিলে একসাথে দোন লাগে, আবার উঠে দোন লাগে। আগের তুলনায় যে টাকা পয়সা বা ইনকাম করতো ওই তুলনায় কম। আড়তে দর কষাকষিতে বরাবরই হেরে যান কৃষক। কখনো তো দাম ওঠে না ভ্যান ভাড়ারও। 3 টাকা কেজি এরকম, 120 টাকা এরকম মন কয়। আমরা দিলে তো গৃহস্থ বাঁচতে আছে না। মোটামুটি 15-20 হাজারটা 25 হাজারটা খরচ হলো, পাইলাম হলো 40,000 টাকা, মানে কামলার দাম ওঠে না তো। পাইকারদের অজুহাত পরিবহন ব্যয় অনেক বেশি, পথে পথে দিতে হয় চাঁদা। নিয়ে বেতন না যাতে আবার নিয়ে বেতন লাগে 5 টাকা, যে আপনার গাড়ি ভাড়া আছে 3 টাকা 4 টাকা, গাড়ি ভাড়া আছে, আবার রোডের খরচ আছে, বিভিন্ন খরচ দিয়ে আবার মাল নষ্ট হয়ে যায়। এইভাবে ঘাটতি পড়ার জন্য মালের দাম বাড়ে। তাই সময় সংবাদের অনুসন্ধান দল সঙ্গী হয় ট্রাকের। শ্যামবাজারের আড়তেই চলছে দর কষাকষি। না এ পণ্যের বেচা কেনার দরাদরি নয়, দায়িত্বরত পুলিশ টাকা চাইছে চালকের কাছে। আপনারা থানা পুলিশ নেবেন না মেট্রো নেবেন? আর 50 টাকা লান ভাই। এদিকে সিটি কর্পোরেশনের নামে গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে পণ্যবাহী ট্রাক প্রতি চলে চাঁদাবাজি। হাতে রয়েছে রশিদও। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে কেউ বা ক্যামেরা দেখে দেয় ভোদর। রাজধানী জুড়ে যেন চাঁদাবাজির অভয়ারণ্য। অতিষ্ঠ গাড়ি চালকদের কণ্ঠে দীর্ঘদিনের ক্ষোভ আর অন্যায়ের প্রতিবাদ। এই যে আমাদের ঘর এখানে মাল নামালি 100 করে লাই। কিসের টাকা? হায়ার রোডে কিসের টাকা চাঁদা দেবো আমরা? 600-700 টাকা চাঁদা যায়, পুলিশ যায় 400-500 টাকা, মোট মিলে 1000-1500 টাকা যায় আর কি। অর্থনীতিবিদরা বলছেন বাজার ব্যবস্থায় স্বচ্ছতা না আনলে নাজুক হয়ে থাকবে কৃষক সমাজ। তারা কিছু করছেন না, তারা কিছু করবেনও না, কারণ তারা একটা সুবিধাভোগী। এবং পুলিশ বাহিনীও জানে তারাও কিছু করবে না, কারণ তারাও আরেকটা প্যারালাল চ্যানেলে তারাও চাঁদা সংগ্রহ করছে। এটা থেকে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের যদি রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে এটাকে বিলোপ করা। কৃষকের হাতে বহু যত্নে এবং তার ঘামে
ফলে এমন সোনা ফসল, কিন্তু সে ন্যায্য মূল্যটি কখনোই পায় না। কারণ রয়েছে সিন্ডিকেট, কারণ রয়েছে নানা দফায় দফায় চাঁদাবাজি থেকে শুরু করে নানান ধরনের ফরিয়া। এ কারণেই কৃষক কখনোই তার ঘরে ফসল তুলে খুশি হতে পারে না। শাতিলা শারমিন, সময় সংবাদ, মানিকগঞ্জ। অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের চেয়ারম্যান আমজাদ হোসেন ও তার পরিবারের নামে থাকা প্রায় 100 কোটি টাকার শেয়ার ফ্রিজ করা হয়েছে। এছাড়া তাদের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংক সহ 76টি সংস্থায় চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের চেয়ারম্যানের ঋণ জালিয়াতি সহ শত শত কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। তদন্ত কর্মকর্তা নিয়োগের পর সম্প্রতি তার স্ত্রী এবং মেয়ের নামে যাবতীয় শেয়ার হস্তান্তর প্রক্রিয়া বন্ধ করার অনুরোধ জানিয়ে চিঠি দেয় দুর্নীতি দমন কমিশন। চিঠিতে উল্লেখ করা হয়, গোপন সূত্রে জানা গেছে তিনি দেশের বাইরে অর্থ পাচারের উদ্দেশ্যে শেয়ার বিক্রি করার চেষ্টা করছেন। চিঠির একদিন পর আমজাদ পরিবারের প্রায় 100 কোটি টাকার শেয়ারের তথ্য জানায় সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। এদিকে বৃহস্পতিবার এস.এম. আমজাদ হোসেন ও তার স্ত্রী এবং মেয়ের নামে তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয় দুদক। এছাড়া তথ্য চাওয়া হয়েছে 61টি ব্যাংকে তাদের নামে সকল লেনদেনের। সব মিলে দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠানটির পাঠানো চিঠির পরিমাণ 76টি। দুদক সূত্র জানায়, দপ্তরগুলোর তথ্য পেলে আরও গতি পাবে অনুসন্ধান প্রক্রিয়া। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দলীয় শৃঙ্খলা ও স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না জানিয়ে নেতাকর্মীদের বিব্রতকর মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে নিজ বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। আমাদের কোনো দায়িত্বশীল নেতা ও জনপ্রতিনিধি দলের বিদ্রোহী প্রার্থীদের মদত দিচ্ছেন বলেও অভিযোগ পাওয়া যাচ্ছে। দলের শৃঙ্খলা ও স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড থেকে আপনারা বিরত থাকুন। যোগ্যতার যথাযথ মূল্যায়ন করা হবে, অন্যথায় এ সকল সংগঠন বিরোধী কর্মকাণ্ড ক্ষমার অযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। সাংগঠনিক বিশৃঙ্খলার জন্য ডিসিপ্লিনারি অ্যাকশন অবশ্যই আমাদের নিতে হবে। জনগণের আয়েই রাজনীতি করেন বলে দাবি করেছেন বসুরহাট পৌরসভার আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আব্দুল কাদের মির্জা। বৃহস্পতিবার সকালে কোম্পানিগঞ্জের বসুরহাট পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে নির্বাচনী পথসভায় তিনি আরও বলেন, জনগণের সহযোগিতায় দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি। প্রথম আলোচনা আরে জিজ্ঞায় আমনে সম্পদের হিসাব দেন, কি লাগে করা, পয়সা দিয়ে করা। আর সম্পদের হিসাব, আর সম্পদ হইল যাই জনগণ। হাজার হাজার কর্মী সারা বিশ্বে আছে, এছাড়া আরে টেয়া দিব আমনেকে অপরাধ, আমনেকে কাছে কপিও দিতে হইব, তাইলে কপিও আপনারা আর দুর্নীতি হইলে আগে দি শেখ হাসিনার দুর্নীতি হইব। কথা বলিও না, শেখ হাসিনার দুর্নীতি হইব। শেখ হাসিনার কি ব্যবসা আছে? কি আছে? জনগণের সহযোগিতায় রাজনীতিও করে, সবকিছু করে। হয়তো নিজের পরিবারটা, নিজের ছেলেমেয়েরা আছে, তারা চালায়। এমনি রাজনীতি করতে বুঝছে যেটা লাগে, এটা শেখ হাসিনা সহযোগিতা করে না, নেতা ওবায়দুল কাদের সাহেবকে এভাবে সহযোগিতা করে না। রাজধানীতে হাজার হাজার গ্রাহকদের ইন্টারনেট ও কেবল সংযোগ কেটে দিয়ে ঝুলন্ত তার অপসারণ করছে সিটি কর্পোরেশন। আর্থিক ক্ষতির মুখে পড়া সেবাদাতা প্রতিষ্ঠানগুলো বলছে, বিনা নোটিশেই অভিযান চালানো হয়েছে। এদিকে বেঁধে দেওয়া সময়ের মধ্যে তার সরিয়ে না নেয় এই কার্যক্রমের অজুহাত সিটি কর্পোরেশনের। রাজধানীর সৌন্দর্য বর্ধন ও ঝুঁকিমুক্ত চলাচল নিশ্চিতে আবারও ঝুলন্ত তার অপসারণ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বিকল্প ব্যবস্থা না করে বৃহস্পতিবার চালানো আকস্মিক এই অভিযানে একদিকে যেমন কাঁঠালবাগান এলাকায় ইন্টারনেট ও কেবল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ে, তেমনি সময় সংবাদ সহ বেশ কয়েকটি গণমাধ্যম সরাসরি সম্প্রচারে ব্যবহৃত ফাইবার অপটিক কেবল সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তারা বিকল্প অপশন না দিয়ে তারা রোডে কেবল কাটতে আছে, এটা তো সবার ভোগান্তি। লাখ লাখ টাকা ইনভেস্ট করেছে, আমার এখন চোখ দিয়ে পানি বাইরে, চোখ দিয়ে পানি বেরোবো আর বলার কিছুই নাই। আমার লোকাল নেটওয়ার্ক নিয়ে কাজ করি, আমার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, যে কারণে আমরা অনেক লাইভ ব্রডকাস্ট করতে পারিনি। পাশাপাশি আমাদের
কেবল অপারেটরের সাথে যে কানেক্টিভিটি, ফাইবার অপটিক কানেক্টিভিটি, সেই কানেক্টিভিটি ডিসকানেক্ট ছিল, যে কারণে আমাদের আসলে এখানেও সার্ভিস পেতে আমাদেরকে ব্যাহত হয়েছে। এর আগে গত সেপ্টেম্বর ব্যবসায়ীদের ঝুলন্ত তার অপসারণের আশ্বাসে এই কার্যক্রম থেকে সরে আসে কর্তৃপক্ষ। এরপর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় মাটির নিচ দিয়ে কেবল সংযোগ টানার কাজ চলমান রয়েছে জানিয়ে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি বলছে, কোনো নোটিশ না দিয়েই এবারের কার্যক্রম শুরু করেছে সিটি কর্পোরেশন। এতে তারা কোনো পদক্ষেপ নেওয়ার আগেই ভোগান্তিতে পড়ছেন হাজার হাজার গ্রাহক। একটা উদ্যোগ নিয়ে আগাচ্ছি এবং কাজও হচ্ছে, আমাদেরকে একটু জানাইলে হয়তো আমরা সহযোগিতা করতে পারতাম, বাট ওনারা তো সবকিছু আর জানায় না, সবকিছু না জানে ওনারা ওনাদের মতো কাজ করে। আসলে ভোগান্তিটা গ্রাহকের হবে আর আমাদের লস হবে। সেবাদাতা প্রতিষ্ঠানগুলো বেঁধে দেয়া সময়ের মধ্যে তার অপসারণ না করায় এই অভিযান শুরু হয়েছে বলে জানান ঢাকা দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট, যা চলবে জানুয়ারি মাস জুড়ে। মাননীয় মেয়র মহোদয় যেভাবে নির্দেশনা দিয়েছিলেন সেভাবে তাদের কোনো অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি না বলেই আবার এগুলো আমরা অবৈধ কেবল সংযোগগুলি আমরা অপসারণের উদ্যোগ নিয়েছি। সবাই জানে, মেয়র মহোদয়ও বলেছেন, আর বিকল্প ব্যবস্থা তারা আলোচনা করতে পারেন, আলাপ আলোচনা করতে পারেন। মাননীয় মেয়র মহোদয় যেভাবে নির্দেশনা দেবেন সেভাবেই চলবে। আইএসপিএবি বলছে, হঠাৎ চালানো এই অভিযানে রাজধানীর কাঁঠাল বাগান এলাকায় বর্তমানে 50,000 গ্রাহক সেবা বঞ্চিত হয়ে পড়েছেন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। পহেলা জুলাই থেকে সব অবৈধ ও নকল মোবাইল হ্যান্ডসেট বন্ধের প্রক্রিয়া শুরু করবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। তবে বর্তমানে যেসব অবৈধ হ্যান্ডসেটের সংযোগ চালু আছে সেগুলো নিবন্ধনের সুযোগ পাবে বলে জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান। রাজধানীর রমনায় বিটিআরসি কার্যালয়ে টেলিকম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় করোনাকালে মোবাইল অপারেটরদের নিম্নমানের সেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। অবৈধ মোবাইল সেট বন্ধ ও বৈধ সেটের নিবন্ধনে গেল বছরের ডিসেম্বরে দেশীয় প্রতিষ্ঠান সিনেসিস আইটির সাথে চুক্তি করে বিটিআরসি। চুক্তি অনুযায়ী 120 কার্য দিবসের মধ্যে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR সিস্টেম চালু করতে হবে সিনেসিসকে। দেশে প্রতি বছর প্রায় 3 কোটি হ্যান্ডসেট আমদানি হয়, যার মধ্যে অবৈধ পথে আসে 35%, যার বাজার মূল্য প্রায় 4,000 কোটি টাকা। বৃহস্পতিবারের মতবিনিময় সভায় কবে নাগাদ অবৈধ ও নকল হ্যান্ডসেট বন্ধ হচ্ছে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে বিটিআরসি জানায়, পহেলা জুলাই থেকেই কার্যকর হবে NEIR সিস্টেমটি। যে সেটগুলো যার হাতে আছে তাদেরকে আমরা ডিস্টার্ব না করে এই কাজটি করতে চাই। যেগুলো নতুন করে আসবে, যারা এখন যে সেটগুলো যার হাতে আছে সেগুলোকে আমরা ইনকর্পোরেট করে নেব, তাদেরকে সেই ইনকর্পোরেট করার জন্য সুযোগ দেব। বাট নতুন যেগুলো আসবে সেগুলো অবশ্যই রেজিস্টার্ড হয়ে আমাদের রেকর্ডে থাকতে হবে। করোনাকালে দেশে মোবাইল ইন্টারনেটের ব্যবহার বেড়েছে, তবে বাড়েনি গ্রাহক সেবার মান। এ অবস্থায় অপারেটরদের জবাবদিহিতার আওতায় আনতে সারা দেশে অপারেটরদের সেবার মান যাচাই বাছাই করছে বিটিআরসি। জরিপের তথ্যের ভিত্তিতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় বিটিআরসি। আমরা একটা সার্ভিস ক্রয় করেছি, যেটা আমরা আগামী 6 মাস যাবত সারা বাংলাদেশে প্রায় 12,000 কিলোমিটার আমরা ড্রাইভ টেস্ট পরিচালনা করি। 6 মাস ব্যাপী এটা করা হবে এবং আশা করা যায় এখান থেকে আমরা প্রতি মাসে যে ফিডব্যাকটা পাবো সেই অনুযায়ী আমরা আবার মোবাইল কোম্পানিগুলোকে তাদের যে ফিডব্যাক অনুযায়ী তাদেরকে সার্ভিস লেভেলটা ইমপ্রুভ করার জন্য বলতে পারবো। নানা চ্যালেঞ্জ থাকলেও 2023 সালের মধ্যেই 5G সেবা চালুর ব্যাপারে আশা প্রকাশ করেন বিটিআরসির চেয়ারম্যান। এর জন্য তরঙ্গ বরাদ্দ ও গাইডলাইনের কাজ চলছে বলেও জানান তিনি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ভিসা জটিলতায় দক্ষিণ কোরিয়া যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে কয়েকশো বাংলাদেশি শিক্ষার্থীর। করোনার কারণে ভিসা জটিলতায় আটকে পড়া এই শিক্ষার্থীদের অনেকেরই এরই মধ্যে স্কলারশিপ ফান্ড বাতিল হয়ে গেছে। এতে উচ্চশিক্ষা নিয়ে শঙ্কায় পড়েছেন তারা। পররাষ্ট্রমন্ত্রী বলছেন, সমস্যার সমাধানে এরই মধ্যে কোরীয় দূতাবাসের সঙ্গে আলোচনা শুরু করা হয়েছে। উন্নত শিক্ষা ব্যবস্থার জীবনকাঠিতে বিশ্বে ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ কোরিয়া। বিশ্ব শিক্ষা ব্যবস্থার র্যাঙ্কিংয়ে দক্ষিণ কোরিয়ার অবস্থান নিয়মিত হয়ে উঠেছে। ফলে গত কয়েক বছর ধরে পশ্চিমা দেশগুলো ছেড়ে উচ্চশিক্ষা গবেষণার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের দেশের তালিকায় উপরে উঠে এসেছে দক্ষিণ কোরিয়া। প্রতি বছর বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার সুযোগ পেয়ে থাকে 300-র বেশি শিক্ষার্থী, কিন্তু চলতি করোনা সংক্রমণের কারণে গত বছরের শিক্ষার্থীরা ভিসা জটিলতায় আটকে আছে। যারা স্কলারশিপ পেয়েছেন, ভিসা জটিলতায় তাদের ফান্ড বাতিল হয়ে যাওয়ার শঙ্কায় শিক্ষার্থীরা। এই ইনটেকে যদি আমি না যেতে পারি তাহলে আমার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে, সাথে সাথে আমার কিছু আর্থিক ক্ষতিরও সম্মুখীন হতে হবে। আমরা যদি যেতে না পারি তাহলে যে সমস্ত দেশ থেকে স্টুডেন্টরা যেতে পারবে আর কি, ভিসা খোলা আছে, যেমন হচ্ছে পাকিস্তান, ইন্ডিয়া, তারপর হচ্ছে ভিয়েতনাম, এই সমস্ত দেশ থেকে স্টুডেন্ট নিয়ে নিবে। ইউনিভার্সিটিতে এখন অনলাইন ক্লাস দিচ্ছে না, এখন সবাই ফেস টু ফেস ক্লাস করছে।
করোনা শিথিল হয়ে আসলে বাংলাদেশ সহ বেশিরভাগ দেশের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দক্ষিণ কোরিয়া, কিন্তু করোনার ভুয়া রিপোর্ট নিয়ে বাংলাদেশের শ্রমিকরা যাওয়ায় নতুন করে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিয়েছে দক্ষিণ কোরিয়া। যারা বিভিন্ন ওয়ার্ক ভিসায় বাংলাদেশ থেকে যাচ্ছে তারা বাংলাদেশ থেকে নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে যে কোরিয়াতে পজিটিভ হচ্ছে, আবার তারা রেসপেক্টেড ইউনিভার্সিটিগুলোতে যদি আমরা যেতে না পারি তখন হচ্ছে কি আমাদের এই স্বপ্নগুলো এসে থেমে যায় আর কি। পররাষ্ট্রমন্ত্রী বলছেন দক্ষিণ কোরিয়ার পাশাপাশি নিষেধাজ্ঞা রয়েছে মালয়েশিয়ায়ও। শিক্ষার্থীদের যাওয়া নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানান তিনি। দক্ষিণ কোরিয়া আমাদের অনেক লেবার যারা যাবে তারা বেচারার পড়ে আছে, যেতে পারতেছে না। অনেক ছাত্রছাত্রী স্কলারশিপ পেয়েছে, তারা যেতে পারতেছে না। আমরা এদের নিয়ে ওদের সাথে আলাপ করতেছি, ওদের কন্টিনিউয়াসলি আমরা এটা নিয়ে আছি। বর্তমানে দক্ষিণ কোরিয়ায় প্রায় 15,000-এর বেশি বাংলাদেশি শিক্ষার্থী পিএইচডি গবেষণায় পড়াশোনা করছে। ভিসা জটিলতা কমে আসলে আগামীতে এই সংখ্যা আরও বাড়বে বলে মনে করেন শিক্ষার্থীরা। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়। ইউরোপের করোনা পরিস্থিতির খবর। যুক্তরাষ্ট্রে ও কানাডার পর এবার ইউরোপীয় ইউনিয়ন অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি টিকা। অন্য ভ্যাকসিনের তুলনায় মডার্নার টিকার দাম অনেক বেশি হলেও সংরক্ষণ অনেক সহজ। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। বায়োএনটেক এবং ফাইজারের তৈরি প্রাণঘাতী করোনার ভ্যাকসিনের পর এবার ইউরোপের 27টি দেশে যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি টিকার অনুমোদন দিয়েছে ইউরোপীয় মেডিসিন এজেন্সি ইএমএ। ইইউ মডার্নার সাথে আপাতত মাত্র 16 কোটি ডোজের চুক্তি করলেও মৃত্যু ঠেকাতে এই মুহূর্তে এই টিকা কার্যকরী বলছেন কমিশনের প্রেসিডেন্ট উর্জুলা ফন ডের লায়েন। যদিও অক্সফোর্ড ও সুইডিশ ফার্মা কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার দামের সাথে তুলনা করলে সেটি অনেকখানি বেশি। অক্সফোর্ডের টিকার প্রতি ডোজ কিনতে ইইউ যেখানে দিচ্ছে বাংলাদেশি টাকায় 178 টাকা, বায়োএনটেক এবং ফাইজারের জন্য 1200 টাকা, সেখানে মডার্নার টিকার জন্য দিতে হচ্ছে 1469 টাকা। দাম একটু বেশি হলেও সংরক্ষণে নেই কোনো ঝামেলা। -20 ডিগ্রিতে রাখা যাবে কমপক্ষে 30 দিন। সবকিছু মিলিয়ে অনুমোদনে খুশি জার্মানির সাধারণ নাগরিকরা। মডার্নার টিকার অনুমোদনে ইইউ এর সিদ্ধান্তটা চমৎকার, স্বাগত জানাই। কারণ বায়োএনটেকের টিকার মতো 70 ডিগ্রি হিমাঙ্কের নিচে টিকা রাখা মুশকিল, সেখানে মডার্নার টিকা রাখা যাবে মাত্র -20 গ্রেডে। আর কি চাই বলুন? এই করোনা থেকে বাঁচতে ও মৃত্যু ঠেকাতে মডার্নার টিকা ভালো হবে আশা করি। 95% কার্যকরী মডার্নার এই টিকার তৃতীয় ধাপে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে 30,000-এরও বেশি স্বেচ্ছাসেবী শরীরে। গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা না গেলেও শরীরের বিভিন্ন জায়গায় ব্যথায় ভুগেছেন অনেকেই। আমি মনে করি শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতার মাধ্যমে করোনা সেরে যাবে। এছাড়া তড়িঘড়ি করে বানানো টিকার পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। এদিকে জার্মানিতে টিকা প্রদান অব্যাহত থাকলেও সমান তালে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত সর্বমোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 37,000-এর কাছে। শুধু কোভিড নয়, যে কোনো মহামারীকে নিয়ে যত বেশি গবেষণা তত বেশি টিকা আবিষ্কার সহজ হবে। তাই পৃথিবীর সবগুলো দেশেই শিক্ষা কাঠামো সুদৃঢ় করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার সুবিধা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞ সহ বিজ্ঞানীদের। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। প্রকৃতির সৌন্দর্য আর কিছুতে কি আছে, আর তা যদি হয় আটলান্টিকের তীরের পড়ন্ত বিকেল, তাহলে একটু হলেও বাড়তি প্রশান্তিতে ভরে যায় মন। করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখীর মধ্যেও আয়ারল্যান্ডের সল্ট হিলের আটলান্টিকের তীরে একটুখানি প্রশান্তির খোঁজে ভিড় করছেন নানা বয়সী মানুষ। স্থানটির সৌন্দর্য উপভোগে ইউরোপের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটকরাও। আয়ারল্যান্ড থেকে অপরূপ সে বিকালের কথা জানাচ্ছেন সৈয়দ জুয়েল। আয়ারল্যান্ডের স্বচ্ছ আকাশের উকি দেয়া খুব কমই দেখা যায়। মাঝে মাঝে আকাশ যখন তার উদারতা দেখায় তখন কোনো বাধাই যেন আর মানে না অবুঝ মন। সমুদ্র, আকাশ আর পরন্ত বিকেলের সূর্যের অপরূপ রূপের মাখামাখিতে আটলান্টিকের তীর যেন এক গোধূলি ভালোবাসায় একাকার। এই জায়গাটা অসাধারণ, আমার ভীষণ ভালো লাগছে এখানে এসে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে এই জায়গার কোনো তুলনা হয় না। শেষ বিকেলের শেষ আলোয় শিশুদের আনমনে খেলা দেখে প্রকৃতিও যেন হেসে উঠেছে শিশু সুলভ ভালোবাসায়। করোনার মহামারীতে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগে মানসিক স্বাস্থ্যেরও যথেষ্ট উন্নতি হবে বলেও মনে করেন কেউ কেউ। এদিকে সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় আগামী 31 জানুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী মিশেল মার্টিন। করোনার থাবায় পুরো পৃথিবী এখন কুপোকাত, বাদ যায়নি আয়ারল্যান্ডও। প্রতিদিনই হাজার হাজার আক্রান্তে অতীতের রেকর্ড যাচ্ছে সবই ভেঙে।
এর মাঝে প্রকৃতির এই অপার সৌন্দর্য উপভোগে একটু হলেও ভুলে থাকবেন করোনার এই হিংস্রতা এখানের মানুষ। এমনটাই হোক প্রত্যাশা। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দ্রুতই আসবে করোনা টিকা, শুরুতেই পাবেন স্বাস্থ্যকর্মী সহ সম্মুখ যোদ্ধারা। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী, দেশে অনুমোদন পেল অক্সফোর্ডের ভ্যাকসিন। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।